অজন্তা ইলোরা ভ্রমণের দ্বিতীয় দিনের পর্বে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে ইলোরা যাচ্ছি। ইলোরা দৌলতাবাদ ফোর্ট, আর এটা হচ্ছে চারমিনার। আজকের এই পর্বে আমরা দেখে নেব ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি গ্রীষ্মেশ্বর মন্দির দর্শন এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত ইলোরা 16 নম্বর গুহা বিস্ময়কর কৈলাস মন্দির, যা দেখলে সকলের মনে একটিই প্রশ্ন এসে দাঁড়াবে, এত সূক্ষ্ম কাজ করলো কি করে? তার সাথে 3 বছরের বাচ্চাকে নিয়ে বাচ্চাকে এবং নিজেকে কষ্ট না দিয়ে কিভাবে ইলোরা সম্পূর্ণটা ঘুরবেন তার পরামর্শ। এছাড়াও ষষ্ঠ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি। আগের পর্বে আমরা দেখেছিলাম হাওড়া থেকে অজন্তা কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কী কী দেখবেন এবং অজন্তার গুহাচিত্রের আড়ালে লুকিয়ে থাকা গল্প কী। এছাড়াও কিভাবে অজন্তা থেকে ঔরঙ্গাবাদ আসবেন শুধুমাত্র 85 টাকার বিনিময়। আগের পর্বটির লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। দ্বিতীয় দিনের সাইট সিনের জন্য রেডি হয়ে গেছি। তো আজকে ইলোরা কেভ যাব আর কিছু সাইট সিন করব। এখন বাজে ঠিক 9টা বাজতে যায়। ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশন থেকে ইলোরা গুহার দূরত্ব 28 কিলোমিটার। ইলোরা থেকে আবার গ্রীষ্মেশ্বরের দূরত্ব 1 কিলোমিটারের মতন। সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস ইলোরা পর্যন্ত যায়, আবার অটো রিজার্ভ করেও যেতে পারেন। আমরা গিয়েছিলাম বাইক বুকিং করে। বাইক কিভাবে বুকিং করতে হয় বর্ণনা দেওয়া রইল। আমরা এখন এসে গেছি বাইক রেন্টে নিতে। আমি আজকে স্কুটি নিচ্ছি। তো এখানকার দাদা এইখানকার সম্পর্কে বলে देवे आरो किछु। यहाँ पे और कितना टाइप का यहाँ पे बाइक मिलता है? यहाँ पर हमारे देखो स्प्लेंडर से लेके R15 स्पोर्ट्स बाइक FZ हर एक प्रकार की हमारे पास सर्विसेज है बाइक्स की। हमारा जो कॉस्टिंग है वो स्टार्ट होता है 400 पर डे से। 400 से लेके 1100 तक हमारी कॉस्टिंग जाती है। अगर आप 2 दिन के लिए, 3 दिन के लिए, 4 दिन के लिए हायर करते तो ऑटोमेटिकली सर्विस में हमारा जो वेबसाइट में आपको जो शो होगा वो डिस्काउंट प्राइस शो होगा। हमारी वेबसाइट है ridewithbluebird.com। आप वहाँ जाके इजी वे टू बुक योर व्हीकल। सो आपको डॉक्यूमेंटेशन की ज़्यादा यहाँ पर आपको तकलीफ नहीं होगी, रुकना नहीं पड़ेगा। अगर आप आते वक्त ही बुक करते हैं तो आपको यहाँ पर टाइम बच जाएगा आपका। तो आप ज़्यादातर आप ऑनलाइन बुक कर दीजिएगा। आने से पहले हमें कॉल करके हम आपको बाकी जगह अगर दिक्कत आती है तो हम आपको सर्विस प्रोवाइड करते हैं, आपको बताते हैं। ओके, थैंक यू, वेलकम। আমরা আজকে ইলোরা যাচ্ছি। ইলোরা এই জায়গাটা দারুণ। দৌলতাবাদ ফোর্ট, আর এটা হচ্ছে চারমিনার। এখানকার রাস্তাটা খুব ভালো লাগলো, ওই জন্য দাঁড়ালাম। চারিদিকে পাহাড় পড়ে। এই রাস্তা ধরেই আমরা যাব ইলোরা। ইলোরা যাওয়ার 13 কিলোমিটার আগেই পড়বে দৌলতাবাদ ফোর্ট, কিন্তু আমরা আজকে শুধুমাত্র ইলোরা রেখেছি। তার আগে মহাদেবের কাছে পুজো দিয়ে ইলোরায় যাব। গাড়ি পার্কিং করে নিলাম 10 টাকা দিয়ে। এবার আমরা যাব গ্রীষ্মেশ্বর মন্দির। চলো। ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এই গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ হল সব থেকে ছোট মন্দির। গ্রীষ্মেশ্বর শব্দের অর্থ হল করুণার প্রভু। কথিত আছে যে জ্যোতির্লিঙ্গের যাত্রা এখানের এই কুণ্ড পরিদর্শন ছাড়া সম্পূর্ণ হয় না। এটিকে বলা হয় শিবালয় কুণ্ড। এখানে মহাদেবের জ্যোতির্লিঙ্গ হয়ে প্রতিস্থাপনের কাহিনী এই কুণ্ডই। ঘুষমা নামে মহাদেবের একটি প্রবল ভক্ত ছিলেন। তিনি রোজ এখানে এসে মহাদেবের পুজো করতেন। ঘুষমার বড় বোন ঘুষমার ছেলেকে এই কুণ্ডর মধ্যে হত্যা করে ফেলে দেন। এই কথা জানতে পেরেও ঘুষমা পুজোয় মগ্ন ছিলেন। মহাদেব তার ভক্তিতে খুশি হয়ে তার ছেলেকে ফিরিয়ে দেন এবং বলেন তার কাছে কি বর চাই। ঘুষমা তখন মহাদেবের কাছে বর চায় এখানেই বসবাস করার জন্য, যাতে তিনি সকলকে রক্ষা করতে পারেন। গ্রীষ্মেশ্বর মন্দিরে প্রবেশ সবার জন্য উন্মুক্ত, তবে শিবলিঙ্গের প্রধান গর্ভগৃহে প্রবেশের জন্য পুরুষের খালি বুক থাকতে হবে। মোবাইল ক্যামেরা মন্দিরের বাইরে এখানে জমা রাখতে হয়। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত সমস্ত দিন এই মন্দির খোলা থাকে। এখানে নিজে হাতে শিব স্পর্শ করে পুজো দেওয়া যায়। গ্রীষ্মেশ্বর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত ইলোরা গুহা। এই ইলোরা গুহার প্রবেশ মূল্য ভারতীয়, বিমস্টেক এবং সার্কিন নাগরিকদের 40 টাকা এবং বিদেশিদের 600 টাকা। টিকিট কেটে ভেতরে আসার পর সামনে পড়বে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত ইলোরা 16 নম্বর গুহা কৈলাস মন্দির।
কৈলাস মন্দিরের সামনে মুখ করে দাঁড়ানোর পর বাঁ দিকের গুহাগুলি হলো 17 থেকে 34 নম্বর গুহা এবং ডান দিকের গুহাগুলি হলো 15 থেকে 1 নম্বর গুহা। এখানে মোট 34টি গুহা আছে, যার মধ্যে 1 থেকে 12 বৌদ্ধ গুহা, 13 থেকে 29 হিন্দু গুহা এবং 30 থেকে 34 5টি জৈন টেম্পল। কৈলাস মন্দিরে প্রবেশের আগে বুঝতেই পারিনি কি বিস্ময় অপেক্ষা করে আছে। সামনের প্রকাণ্ড পাথরের গেট দিয়ে ভেতরে ঢুকতেই হঠাৎ যেন মাথাটা ঘুরে গেল। কল্পনা করতে চেষ্টা করলাম 1300 বছর আগে দাক্ষিণাত্যের এক দল কারিগর হাতুড়ি আর ছেনে দিয়ে এই মন্দির কেটে বার করেছে, কিন্তু পারলাম না। এই মন্দির যেন এক আজব বিস্ময়, যে মন্দির সকলকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। উত্তর নেই কারোর কাছে। একটি মাত্র পাথরকে উপর দিকে নিচের দিকে কাটতে কাটতে তৈরি করা পৃথিবীর সবথেকে বড় মনোলিথিক স্ট্রাকচার হলো এটি। প্রথমে পাহাড়গুলি উপর থেকে নিচের দিকে কাটা শুরু হয়। মাঝখানের এই বিরাট আয়তাকার পাথরের চারপাশে 110 ফুট গভীর গর্ত করা হয়। এরপর মাঝের পাথরটিকে কেটে কেটে তৈরি করা হয় কৈলাস মন্দির। আর্কিওলজিস্টরা বলছেন এই 110 ফুট গভীর গর্ত করতে প্রায় 2 লক্ষ টন পাথর কেটে সরাতে হয়েছিল। এই মন্দির নির্মাণ হয়েছিল রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের সময়কালে, যিনি 756 থেকে 773 মানে 18 বছর রাজত্ব করেছিলেন। তাহলে একবার ভাবুন, শুধুমাত্র ছেনি হাতুড়ির সাহায্যে 18 বছরে এই মন্দির নির্মাণ কি আদৌ সম্ভব? এটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা এখান থেকে প্রথম কৈলাস মন্দির দেখেছি। কৈলাস মন্দির দেখার পর 6AB-টা কমপ্লিট করেছি। করার পর এখান থেকে পুরো সব 15 থেকে 1 নম্বর গুহা দেখে আবার রিটার্ন এসে এখানে টিকিট কেটে আমরা হচ্ছে একবারে চলে এসেছি 34 নম্বরে। আমরা এখন এখানে এই 5টা কেপগুলো দেখে এবার 29-এ যাবো। এখান থেকে 29-এ দেখার পর যদি সময় থাকে 29 থেকে এগুলো হেঁটে হেঁটে দেখে আবার কৈলাসের কাছে চলে যাবো। ব্যাটারি চালিত গাড়িটি এখানে নামিয়ে দেয়। এখানে 5টির মধ্যে 4টি জৈন টেম্পল আছে, 31 থেকে 34। সামনের এই টেম্পলটি হলো 32 নম্বর টেম্পল, যেটিকে বলা হয় ইন্দ্রসভা। পিলারগুলো দেখুন, দেখে যেন মনে হচ্ছে এটা একটা ঘর, আর ঘরের উপরে যেন এটা একটা আম পাতা। কত নিখুঁত কাজ। 16 নম্বর গুহা কৈলাস মন্দিরের পরেই এই 32 নম্বর গুহাটি অসাধারণ সুন্দর। কি ভাবছো এত? এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করলো কি করে? 4টি গুহা দেখা হয়ে গেলে সিঁড়ি দিয়ে কিছুটা উপরে ওঠার পর পড়বে 30 নম্বর গুহা। উফ, কি কষ্ট রে বাবা রে, বাবা মা কত কষ্ট দিচ্ছে। চলো চলো, আরো অনেক কষ্ট করতে হবে, চলো চলো। 30 নম্বর গুহাটিকে বলা হয় ছোটা কৈলাস। বর্ষাতে এখান থেকে ঝর্ণার জল বয়ে যায়। এখন শীতকাল, তাই শুকনো আছে। এবার 34 নম্বর কেভ থেকে 29 নম্বর কেভ পর্যন্ত গাড়িতে করে চলে এলাম। এখান থেকে এবার হেঁটে হেঁটে 16 নম্বর পর্যন্ত যাব। 29 নম্বর গুহাটিকে বলা হয় ধুমার লেনা। এই গুহার প্রবেশদ্বারের দুপাশে 2টি বড় বড় সিংহ মূর্তি আছে। ইলোরায় 13 থেকে 29 নম্বর গুহা পর্যন্তই হিন্দু গুহা। 29 নম্বর গুহার সামনে একটি জলপ্রপাত আছে। ইলোরায় আরও কয়েকটি উল্লেখযোগ্য গুহার মধ্যে এটি হলো কেভ নম্বর 15, যা দশাবতার গুহা নামে পরিচিত। এই গুহাটির দ্বিতলে বিষ্ণুর 10টি অবতারের ভাস্কর্য রয়েছে। এরপরে এটি কেভ নম্বর 14 রাবণকা খাই নামে পরিচিত। এটি হলো একটি হিন্দু গুহা। এটি হলো কেভ নম্বর 12, যা 3 তাল গুহা নামে পরিচিত, কারণ এই গুহাটির 3টি তলা। এই গুহা 3য় তলায় রয়েছে বিষ্ণুর বিভিন্ন রকম ভাস্কর্য। এখান থেকে 1 নম্বর গুহা পর্যন্ত হলো বৌদ্ধ গুহা। এরপরে এটি হলো কেভ নম্বর 11, যা 2 তাল গুহা নামে পরিচিত, কারণ এই গুহাটির আগে 2টি তলা ছিল, পরে বেসমেন্টের একটি তলা আবিষ্কার হয়েছে। এটি হলো 10 নম্বর গুহা, যেটি বিশ্বকর্মা গুহা বা কার্পেন্টার গুহা নামে পরিচিত। 6 নম্বর গুহা থেকে ইলোরা গুহার ঝর্ণা সহ একটি খুব সুন্দর দৃশ্য পাওয়া যায়। এটি হলো 5 নম্বর গুহা, যেটি মহলওয়ারি গুহা নামে পরিচিত। আজকের মতো আমাদের ইলোরা দেখা কমপ্লিট। 6টা বেজে গেছে, হুইসেল বাজিয়ে দিয়েছে, তো সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আমরা ফ্রেশ হয়ে এবার এক্সিট গেট দিয়ে বাইরে চলে যাব। এরপর আমরা অন্য জায়গায় যাব, দেখতে থাকুন। ইলোরা থেকে 4 কিলোমিটার দূরে ঔরঙ্গাবাদ জেলার খুলদাবাদ শহরে অবস্থিত 6ষ্ঠ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি। এই সমাধিটি ঔরঙ্গজেবের আধ্যাত্মিক ও ধর্মীয় গুরু সুফি সাধক
শেখ জয়নুদ্দিনের দরগাহ কমপ্লেক্সের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। 1707 সালে আহমেদনগরে মারা যান ঔরঙ্গজেব। তার ইচ্ছেতেই তার ছেলে আজম শাহ পিতার সমাধি দেন খুলদাবাদে। দাফানের পর ঔরঙ্গজেবকে মরণোত্তর খুলত মাকান উপাধি দেওয়া হয়। ঔরঙ্গাবাদ ভ্রমণের দ্বিতীয় দিনের খাওয়া খরচ ছাড়া একটি আনুমানিক বাজেট দেওয়া হলো।